আসলে আমার বহুত শিষ্য আছে, অনেক প্রস্তাবই দিয়েছে। আগামী দিনে একটা মিটিং হবে, সেখানে গতকালকে যে কাগজপত্র তৈরি করেছি একই ধরনের সঙ্গে যশোরেও বলা হয়েছে। আসলে আমাদের সমস্যা কি, আমি একটু ভিন্ন কথা বলি, যদিও এর জন্য আপা বলেছেন যে আসলে সমস্যা সমাধান কি হবে। আমি একটা ছোট্ট ইয়ে দিয়ে বলবো, বাংলাদেশকে কিন্তু নদী মাতৃক বলা হয়। আমাদের দেশের চাইতে পৃথিবীর অনেক দেশে নদী বেশি আছে, তারপর এই দেশকে মাতৃক বলা হয় এই জন্যই যে নদী গর্ভে বলি ধারণ করি, উপর এলাকার বলি ধারণ করি, এই দেশটাকে গ্রহণ করেছে যেখানে আমরা দাঁড়াই আছি এখানে। এটাও আছে। আপনারা যদি ওই কুরুক্ষেত্রের যুদ্ধের পরে যারা দুর্যোধন এই বাংলায় আইসি, তখন তার ইতিহাস যদি দেখেন, সেখানে অশ্বক্ষাকৃতির কথা বলা হয়েছে, অর্থাৎ ঢাকার এপারে সবটাই পলিগঠিত হবে। হয়তো আমরা কেউ থাকবো না, আমার কথা শুনিয়ে হয়তো হাসতে পারেন। এখন থেকে 5 লক্ষ বছর পরে কন্যাকুমারিকা এবং রেঙ্গুন এটাও ভরাটক, কারণ পলিতে ভরাটক। হিমালয় যত উঁচু হবে তার ভাঙন বাড়বে এবং পলিতে এটা উঁচু হবে, এটা তো সেই দেশ। সুতরাং এখানে কি পরিমাণে পলি আসে, তিনি আগে পানি উন্নয়ন বোর্ডে ছিলেন, এখন আইডব্লিউএমে আছেন, আমার সুব্রতদা আছেন। আমার মনে হয় তাদেরকে একটা জরিপ করা উচিত। আমি প্রায় 25 বছর ধরে ওনাদেরকে বলেছি, যেহেতু সিজিআইএস প্রথমে 94 এবং আইডব্লিউএম তখন এসডব্লিউএমসি ছিল, তারা 96 এই কাজে যোগ দেয়, বিশেষ করে কেজেডিআর। তখন ছিল বিল ডাকাতি ফেল হওয়ার পরে কেজেডিআর যখন জলবদ্ধতা আরো সম্প্রসারিত, এই জলবদ্ধতা এখন সম্প্রসারিত সাতক্ষীরাও আছে। যখন খুলনা যশোর ড্রেনেজ রিহ্যাবিলিটেশন প্রজেক্টের নাম দেওয়া হয়েছিল, আমি এডিবিকে বলেছিলাম যে কেজেএসডিআর, অর্থাৎ এর সাথে সাতক্ষীরাও আছে। আজকে সাতক্ষীরা আছে আমাদের সাথে। উনি বলেছেন যে 3টি, আসলে তথ্যের বিভ্রাট করলে যা হয়, 3টি থানা। আমরা ইতিমধ্যে জরিপ কাজ চালাচ্ছি, এখানে 6টি থানা, অর্থাৎ 6টি উপজেলা, 43টি ইউনিয়ন, লিখিত একদম গ্রাম লিখিত, 495টি গ্রাম, 80,000 হেক্টর এলাকা, যার লোক সংখ্যা 10 লক্ষ। 80,000 হেক্টর এলাকা, 5টি নদী, মুক্তেশ্বরী, হরিবাসিন, মুক্তেশ্বরী বাসিন, আবারভদ্রা, বুড়িভদ্রা, হরিভদ্রা, এই 5টি নদী নিয়ে আমরা ভবদাহ এলাকা বলি। অর্থাৎ ভবদাহ এলাকা বলতে যদি কেউ ভবদাহকে বুঝে ভুল হবে। আমরা এই ভবদাহ এলাকায় যখন আন্দোলন হয়েছে, সরকার আবারও আমাদের এমপি মহোদয়রা যখন আবারও মন্ত্রী মহোদয় বা সরকারকে জানাইছে, তখন আবারও সেখানে প্রকল্পের কথা চিন্তা করতেছে। জরিপের পর কি হবে, সমীক্ষা হবে, সমীক্ষার পর কি হবে, এলাকাবাসী যেভাবে মনে করে। তো সেখানে আমি ওই জরিপের কাজে অংশগ্রহণকারী আছি ওনাদের সাথে, এবং আমরা সাধারণত ফিল্ড জরিপই করি। ওনারা পরবর্তীতে আমরা যেগুলো বলি সেগুলো পরবর্তীতে যাচাই বাছাই করেন পুনরায়, অর্থাৎ মনিটরিং করেন যে সেগুলো যথাযথ হচ্ছে। এই তথ্যের বিভ্রাট না করা উচিত। আর মূল বিষয় হচ্ছে, আমার সুব্রতদা আছেন, উনি রিটায়ার্ড হয়ে গেছেন। আমি মনে করি ওনার বাড়ি যশোর, উনি যশোরকে এবং খুলনা সাতক্ষীরা এলাকায় উনি এসি হিসাবে খুলনায় ছিলেন, ওয়ান্ডেম সার্কেল যশোরে 5 ডিস্ট্রিক্টের ইয়ে ছিলেন। তা আমি মনে করি যে এই 2 ডিপার্টমেন্ট যখন আছে এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে যখন আছে, কারণ পানি উন্নয়ন বোর্ডকে তো বাদ দেওয়া যাচ্ছে না। পুলিশ, আমার পিডিওবে বলি, পুলিশ বাহিনীকে বাদ দেওয়া যায় না কখনো, খালি বাংলাদেশে অনেক দুর্ঘটনা ঘটে। তো সেই জন্য আমি মনে করি যে এই 2টি ডিপার্টমেন্ট আছে পানি উন্নয়ন বোর্ডের সাথে, তাদের একটা কাজ করা উচিত। এই কাজটা হচ্ছে যে কি পরিমাণে সাউথ ওয়েস্টে পলি আসে। আমাদের সমস্যা কিছু না, আপনারা বলতেছেন জলবদ্ধতার সমস্যা, আমি জলবদ্ধতার সমস্যা দেখিনি। আমি মনে করি যেটা সেডিমেন্ট, রিভার সেডিমেন্টেশন, আমি অন্য কিছু মনে করি। নদীতে যদি পলি ভরাট না হইতো তাহলে তো ড্রেনের সমস্যা হবে না। সুতরাং সেডিমেন্ট ম্যানেজমেন্ট কিভাবে করবেন, আমি প্রথমে যে কথাটা বলেছি, এটা নদী মাতৃক, এই নদী দিয়েই গঠিত হয়েছে। এখানে 250 কোটিরও বেশি টন পলি আসে। ফারাক্কা রিপোর্টে বলা হয়েছে প্রতি বছরে 80 কোটি টন পলি আসে। যমুনায় তার চেয়ে একটু বেশি, মেঘনা তার চেয়ে কম, আরো কিছু
নদী দিয়ে আসে, নাফ নদী, অন্যান্য নদী আসে, সব পলি সমুদ্রে যায়। সমুদ্রের স্রোতে যখন আসে, সমুদ্র কোনো পলি ধারণ করে না, সে পলি জোয়ারে আভ্যন্তরে ব্যাক করে। সুতরাং এখানে এনে দিয়েছেন। আমি আর একটা কথা বলি, সেটা হচ্ছে পোল্ডার। আমরা পোল্ডার বলতে কি বুঝি? এক এক জন এক এক রকম বলছে, যে মাটির বাইতে ঘুরুই আনলাম। আসলে পোল্ডার মানে ডেনিশ ভাষা, এর বাংলা মানে হইল নিম্নভূমি উদ্ধারণ। 64 মাস্টার প্ল্যানের রিপোর্টে টোটালি বলা হয়েছে 33 লক্ষ একর জমি। তখন তো হেক্টর ছিল না, কিলোমিটার ছিল না, মাইল ছিল, ইঞ্চি ছিল, ফুট ছিল। 33 লক্ষ একর জমি নিম্ন, এভারেজ 3 ফিট সি লেভেল। তাহলে সি লেভেল, আমরা সি লেভেল কিভাবে ধরবো? সেটা হচ্ছে জোয়ার এবং ভাটার যে পার্থক্য মাঝখান, এটাকে সি লেভেল ধরবো। কিন্তু আমি জোয়ারের এই পাশে আমার যদি 14 ফুট জোয়ার আর 7 ফুট যদি নিচে নামে, তাহলে আমার 7 ফুট মাজা থাকতেছে, আমি 7 ফুট ডুবে যাচ্ছি। সি লেভেল বলতে আমি কি বুঝি? আমার তো বিলখাল সব তলায় যাচ্ছে, বাড়িঘর তলায় যাচ্ছে, যদি পোল্ডার অর্থাৎ মাটির বাঁধ যদি না থাকতো, অর্থাৎ নিম্নভূমি যদি উদ্ধার না করা হইতো। এখানে একটা লেখাতে দেখলাম ঘূর্ণিঝড়ের কথা বলা হয়েছে, জলোচ্ছ্বাসের কথা বলেছে, লবণাক্ততার কথা বলা হয়নি। কিন্তু লবণাক্ত থেকে রক্ষা করার জন্য এটা করা হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী এটা আমেরিকার ওই কুরুক মিশনে দিয়েছিল। আমার বক্তব্য হল যে পলি কি পরিমাণে আসে, এই পলি কিভাবে ম্যানেজ করবে, এটা শুধু কপোতার সমস্যা না। আপনি যদি এইটা আমি যান, কপোতক্কের কান্না নামে, উনি বাংলাদেশ ব্যাংকে কাজ করেন, সাইদ ভাই কপোতক্কের কান্না নামে একটা বই বের করেছে। ওখানে ওই ভিআইপি লাউঞ্জে দেখানো হয়েছিল, আমি ছিলাম। সাইদ ভাইকে আমি প্রচুর তথ্য দিয়েছি, আমি সাথেও ছিলাম। আমি সাইদ ভাইকে ওখানে প্রশ্ন করেছিলাম, 2 জন মন্ত্রী ছিলেন, যে আমার সাইদ ভাই কবে লাগবে শিবসার কান্না। অর্থাৎ এখন কপোতক্ক আর বাংলাদেশে না থাকে, এখন কপোতক্ক গেছে শিবসার, আমরাও শিবসার, অর্থাৎ ঘ্যাংরাই। এই ঘ্যাংরাইও নদী শিবসায় পড়েছে। ঠিক তার অপোজিটে পাইকাসার ওই পাশে শিববাড়ি পড়েছে কপোতক্ক, এই কপোতক্কের কান্নায় লিখেছে। কপোতক্ক এখন বড় হয়েছে। আপনারা কপোতক্ক যদি 2 কিলোমিটার ধরেন, এই শিবসা, তার মাঝখান দিয়ে এরকম আঁকা বাঁকা নদী আছে, অর্থাৎ 100, 150, 200 মিটার চওড়া একটা নদী আছে, নদী আছে, আর বাকিটা ভাটাতে ফাঁসি যায়। এটা আমাদের পরিস্থিতি। সুতরাং আমি একটা টিআরএম করলাম, আমার শিবসা টোটাল ভরাট হয়ে গেল, আমার টিআরএম কাজে লাগবে? কোনো কাজে লাগবে না, কারণ ভ্যালোসিটি দরকার, ওয়াটার কোয়ান্টিটি দরকার। অন্তত 15 কোটি ঘনমিটার পানি এখানে এইভাবে জোয়ার ভাটা সঞ্চালন করবে, তাহলে তো নদী ওকে থাকবে, তার কাটিং স্পিড থাকবে, ভ্যালোসিটি ইরোশন হবে। আপনি কৃষি ইরোশন, আপনি পলি বাইরে রাখতেছেন। আজকে সুন্দরবন, আরো অনেক বিশেষজ্ঞ উনি একজন আছেন, ইনিও আছেন। পলি সুন্দরবন, আমরা 55 বছর আগে যখন, 52 বছর আগে যখন পানি উন্নয়ন বোর্ডে বাঁধ করেছে, এখানে এই বাঁধ করার পরে সুন্দরবন, তখন সুন্দরবনে বেশি পলি, অর্থাৎ জোয়ার ভাটা অন্তত 4 ভাগের 3 ভাগ জায়গা জোয়ার উঠত। এখন আপনি সুন্দরবনে ডাইরেক্ট যান, দেখেন সেখানে আর জোয়ার আসে না। তার মানে পলি ভরাট হয়েছে। আমার এই যে নিম্নভূমি, এই যে 33 লক্ষ একর জমি উদ্ধার করা হইল, এইখানে তো পলি ভুল। আর সেই পলি, সুন্দরবনে পলি আমাদের চাইতে 5-6 ফুট উঁচু হয়েছে। আর এদিকে আমাদের যশোর অথবা নড়াইলের আপার পার্ট আমাদের চাইতে 10 ফুট উঁচু। তাহলে আমরা কি হচ্ছি? একটা ডেরা। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের 16% তলায় যাবে, সেটা কিন্তু কলকাতা টু ওই, অর্থাৎ যে এলাকায় দিয়ে পলি গড়িয়ে ভরাট হইত, সেই এলাকা ভরাট করতে দেওয়া হয়নি, উঁচু করতে দেওয়া হয়নি। ল্যান্ড যেটা গঠন হতো সেটা উঁচু করতে দেওয়া হয়নি, সেই কারণেই তো ভরাট হয়। আর আপনারা শুধু করছেন যে ক্লাইমেট চেঞ্জ আর ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের টোটাল পৃথিবীর বরফ কত, আর তা যদি সমগ্র মহাসাগরগুলোতে দেওয়া হয়, তাহলে 1 মিটার উঁচু হয় না। তো 1 মিটারে আমার তলাবে কেন? গ্রিনল্যান্ডও, আপনার দক্ষিণ অ্যান্টার্কটিকাও। তো সেই জন্য আমি মনে করব যে কি পরিমাণে পলি আসে। আমার ধারণায় আমি 20 বছরের অভিজ্ঞতায় নিয়ে এই টিআরএম এর বইও লিখেছি। আমি প্রথমে 96 সালে ডক্টর রঞ্জন দত্তের সাথে কথা হয় সিজিআইসি, সে কারণে এই টিআরএম বাস্তবায়ন করেন, কারণে তার চাকরিও দিয়েছি। এখন স্বামী স্ত্রী অবশ্যই তারা নেদারল্যান্ডে 2 জন আছে। তো বিষয় হচ্ছে কি পরিমাণে পলি আসে, উক্ত পলি কতগুলো বেসিন লাগবে, সেই বেসিনই ওই পলি ডুবতে পারে, তার নিম্নভূমি উঁচু করতে হবে। তাহলে 1 কোটি ঘনমিটার পলি আসলি, আমি একদিনকে একটা বক্তব্য বলেছিলাম যে আমার ধারণা মতে 80 থেকে 85 লক্ষ ঘনমিটার পলি ফুকসের বিলি পড়েছে। 15 দিন পরে আইডব্লিউএম যে আগে যে সার্ভে ছিল, পরের সার্ভে সেটি ঠিক করে দেখা হলো 93 লক্ষ ঘনমিটার পলি পড়েছে।
আমার একটা আনুমানিক, কারণ আমি টিআরএম এর উপরে 20 বছর কাজ করি, আর এই কাজ করার পরিপ্রেক্ষিতেও তারপরেও আমি টিআরএম কে আতুর ঘর বলি, কারণ এর জন্য সুনির্দিষ্ট কোনো আইন নেই, এর কোনো কাগজ চাপড় নেই, বিধি নিষেধ নেই, বিধিমালা নেই, কিছু না। ও বিধিমালা আমার কি মতো, আমরা যেমন ভাই না পাবলিক কাটিছিলাম, ওই 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 বিধিমালা। তারপরে পাবলিক খুব ক্ষতিগ্রস্ত হয়, তাই আমরা দাবি করলাম যে তাহলে আমাকে ক্ষতিপূরণ দিতে হবে। ফুকসে 3 বছর যাওয়ার পরে ক্ষতিপূরণের বিষয়টা মনোযোগ দেওয়া হইল। ফুকসে রইল না, 6 বছর গেল। এখানে এসে দেওয়া হইল, এখানে পলিটিক্যাল কনফ্লিক্ট। প্রধানমন্ত্রী ডিজি মহোদয় আমাদের এখানে গিয়েছিলেন, আমি একটা রিপোর্ট দিয়েছিলাম 13 পেজ, এনআই খান ডাইরেক্ট বিরোধিতা করেছিলেন, ডাইরেক্ট স্বপন বাবু থেকে। গত বছর এই সময় আমি একটা লিফলেট লিখেছিলাম ববদা অঞ্চলের জন্য যে কি হবে আগামী বছর, ঠিক তাই হয়েছে। আমি স্বপন বাবুকে বলেছিলাম যে আপনি মনিরামপুর আসলে ঢাকায় যেতে পারবেন, বেরোতে পারবেন না, কারণ আপনার বাড়ির চারিবারে জলাবদ্ধতা হবে, মনিরামপুর যেতে পারবেন না, অভয়নগর যেতে পারবেন না, ডুমুরে না কেশব। তাই তো করিস, ওই বাড়িটাতে হিন্দু এলাকায় গেলে তাই তারা বলে, আমরা তো ওই নিয়ে কাজ করি। তো সেই জন্যই আমি যে পরীক্ষা করার দরকার, টোটাল বাবদা কোনো প্রবলেম নয়, আমি এখনো বলতেছি, যদিও বাবদা নিয়ে আমি এখানে আইছি। টোটাল দক্ষিণ বাংলার অনেকগুলো নদ নদী নিয়ে এখানে আমি কয়েকটা নদীর উল্লেখ করেছি, কোন রিভার, মানে 5টা নদী বড়, এই 5টা নদীতে কতগুলো নদী আছে প্রত্যেকটা, যেমন শিবসা নদীর একটা রো আছে ঘ্যাংরাই আমাদের বাবুদা এলাকা, একটা হচ্ছে কবতক, এরকম 5টা নদীতে 16-17টা নদী আছে, 20-25টা। এই প্রত্যেক নদীতে আপনি যদি টিআরএম না করেন, ওনারা একসময় রিপোর্ট দিলেন আইডব্লিউ এর পক্ষ থেকে 34 নম্বর ফোল্ডারে যদি টিআরএম করা যায়, অর্থাৎ পলির ব্যাসিং করা যায় 34 নম্বর ফোল্ডারে দাউদখালী নদীতে, তাহলে মোংলা বন্দরের নাব্যতা যথাযথ থাকবে। তার মানে ওখানেও পলি জমা হচ্ছে। আমি তো সাউথ ওয়েস্ট নিয়েই কথা বলতেছি, আমি সাউথ ওয়েস্টের একটা অংশ, আমার চোখ গেছে বুঝি আমার হার্ট আছে, এটা ভালো নয়। টোটাল বডিটাকে নিয়ে যদি চিন্তা করতে হবে, আপনারা অনলি বাবুদার চিন্তা না, এটা দক্ষিণ বাংলার চিন্তা। আমি কিন্তু বলেছি যে যখন ফোল্ডার হয়েছে, ফোল্ডারের ভিতরে এখনো 30 ফুট ডিপ অনেক খাল আছে না নেই? আছে না খাল? আপনি কুকসের বিলি যান, মাইনার বিলি যান, 30 ফুট খাল আছে বাইরে, অর্থাৎ আপনার ভূমি লেভেলের চাইতে বাইরে আরো 4-5 ফুট নদী উঁচু। তা আমার ভিতরে থাকি লাভ, আমার এখানে করলাম একটা টিআরএমে 30 কিলোমিটার আপনার নদী খনন করতে পারে। আমার এই লেখাতে আছে 160 কিলোমিটার নদী ভালো ছিল একটা টিআরএম করার ফলে, 160। 62 ডে রেগুলেটর কার্যকর ছিল, সমস্ত অবকাঠামো ভালো ছিল, রাস্তাঘাট ভালো ছিল। পানি যদি না থাকে তাহলে রাস্তাঘাট ভালো থাকবে। এবার কত হাজার কিলোমিটার রাস্তা কাঁচা পাকা মহাসড়ক নষ্ট হয়েছে। আপনি তো আমি বললাম তো যে আপনার প্রেমবাগে হাইওয়ে নষ্ট হয়েছে, আমাদের কেশবপুরীর হাইওয়ে কতবার করেছে, তাও নষ্ট হয়েছে। কোনটা ভালো আছে আপনার? তাহলে কি পরিমাণে এই জলাবদ্ধতার কারণে বাড়ি ঘর দর, এখানে আপনি অনেক ছবি দেখাইছেন। আমার ছোট মেয়ের বাড়ি হচ্ছে এই পানি, আমি নৌকোয় গেছি, তারা দোতলায় থাকতো, আর 4 ছেলে মেয়ে আমার বাড়ি যে উঠেছে গরু ছাগল, এই কয়েকদিন আগে তারা চলে গেছে, এখনো পানি আছে কিন্তু খাচ্ছে এই পানি। আর ওদের একটা ছেলে দেখালেন, আমি ওনার সেই ছবি দেখাইছি যে আমার এই পানি, আমার তাহলে একটা বাচ্চা সেখানে তো থাকবেই না, এইরকম পরিস্থিতি। এবার ভয়াবহ হয়েছে সুন্দরী। না, আমি সুন্দরী ভালো চিনি, সুন্দরীর বিকাশ চেয়ারম্যান আছে, আমার ডব্লিউএম এর সেক্রেটারি ছিল, আমি হচ্ছে খুলনা যশোর পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি, আর বিকাশ হচ্ছে ওই জনের সাবেক সেক্রেটারি ছিল। আমি ধরেন এই 18 বছর কাজ করতেছি এরপরে সরকারের সাথে, আর বেসরকারি কাজ করেছি এর আগে 14 বছর, উত্তরণ বা অন্যান্য আরো অনেক এনজিও আছে। ওই প্রিজম ছিল তখন, আশরাফুল আলম টুটু ছিল, আমাদের এই জনবদ্ধতার কারণে তখন গভর্নমেন্ট যায়নি, 5টা জরিপ হয়েছে পর্যন্ত। আপনারা অনেক বিকল্পের কথা বলেন, বিকল্প কি কিসের বিকল্প বলেন? যে না এইভাবে রিভার সার্কুলেশন যদি করা যায়, অর্থাৎ রিভার লিঙ্কেজ যদি করা যায়, এটা যদি করা যায় আমডাঙ্গা খালে চলবে। আমি আমডাঙ্গা খাল যে কথা বলতেছি চলবে, কিন্তু আপনি যদি ভৈরবের পানি এখানে নিয়ে আসেন, তাহলে ভৈরবের যে ভ্যালোসিটি কমে যাবে না, তাহলে ভৈরব মৃত্যুবরণ করবে। ওটা তো শিল্প শহর, ভৈরবের কি একটা মূল্য নেই? ভৈরবের যে ক্যাশমেন্ট তার কি মূল্য নেই? তার মূল্য কিভাবে দেবেন আপনি? আর একজনের হাট যোগ আপনার এখানে করা হয়নি, তার আর যাবে কোথায়? প্রত্যেকটা নদীর একটা বেসিন আছে। আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেই জন্য যদি আমি কোনো বক্তব্য দেবো না, কারণ এও আমার আলের শিষ্য, আর এরকম শিষ্য সৎকানিক আছে। জি,
বুঝতে তো পেরেছেন? আপনি তো এই সমস্যার জন্য আমি সমাধানে বলবো, কি বলবেন? আমি মানে বলবো একদম সংক্ষেপে যদি শেষ করতেন। সমাধান হচ্ছে টিআরএম করতে হবে, একটা নয়। ভবদায় এলাকায় একটা, কিন্তু 30 কিলোমিটার একটা টিআরএম এ 30 কিলোর বাইরে সে নদী খনন করতে পারে না, তাহলে তার বাইরে কি হবে? সেখানেও টিআরএম করা হবে, করতে হবে। আপনাকে আমি তো বললাম যে 1 কোটি ঘনমিটার পলি এখানে আসে, 1 কোটি ঘনমিটার পলি আপনাকে বিভিন্ন নিম্নভূমিতে স্প্রেড করতে হবে। সমস্যা হচ্ছে পলি, জলবদ্ধতা কোনো সমস্যা না, ড্রেনেজ কোনো সমস্যা না, নদী তো ভালোই ছিল। এখানে তো বলা হয়েছে যে ওই বগুড়ায় ওই রানায় নৌকো গেলি আর ফিরতো না, পাখি গেলি ফিরতো না, তাও দেখলাম লেখা হয়েছে। খালি ড্রেনের সমস্যা না, সমস্যা হচ্ছে সেডিমেন্টেশন। এই সেডিমেন্ট কিভাবে, এই জন্য আমি বলি যে পলি ব্যবস্থাপনা যদি না হয় তাহলে কিন্তু আসলে কিছু করা যাবে না। আমি আর বাস্তব আর 1 মিনিট কথা বলে আমি শেষ করতেছি। আমি বাংলাদেশের সকল প্রজেক্টেই করি। মেঘনা ধনগদা কত সালে ভাঙিয়ে গেলি ওর নিচে যখন 62 কিলোমিটার বাদ করি মেঘনা ধনগদা প্রকল্প কুমিল্লা চাঁদপুরে, এই প্রকল্প ভাঙিয়ে যাওয়ার সাথে সাথে মেঘনার পলি করি, দেখা গেল যে অন্তত বহু অন্তত 10,000 একর জমি সেখানে হয়ে গেল। অর্থাৎ বাড়ি ঘর তো পলিতে ছড়াবে। আপনি যদি উত্তর বাংলায় যান, যমুনা নদীর পশ্চিম তীরে বাদ ভাঙিয়ে গেলে কি হবে? আপনি যেই দেখেন যে এই পরিমাণ যে দান থাকে, এই পরিমাণ দান আর পরের দিন দেখা যাবে না, অর্থাৎ পলিতে ডুবে গেছে। তাহলে সিল্ট ম্যানেজমেন্ট করতে হবে এখানে। যে সিল্ট ম্যানেজমেন্ট করিল আমরা এখানে আসার আগে, আমরা মানে এখানে জনগণ বসতির আগে। বাংলাদেশে তো আপনার 3300 বেশি জনগণ আপনি পাবেন না। সিলেটের জয়ন্ত এলাকায় 3300 বছর আগের ফসিল পাওয়া যায়, এর আগে তো বাংলাদেশে কোথাও আপনি জনবসতি পাবেন না। তো সেই কারণে আর 2900 বছর হচ্ছে আপনার কুরুক্ষেত্রের যুদ্ধ শ্রীকৃষ্ণের সময়। তাহলে এর আগে এখানে জনবসতি তো এই ভূমি প্রকৃতির দানে এখানে গড়া হয়, সেই কারণে আপনি কেন বিরোধ সৃষ্টি করলেন? আমি ওখানে মন্ত্রীর সামনে বলিলাম, আমি এর নাম দিছি হাইড্রোজিওগ্রাফিক্যাল ক্যান্সার। অর্থাৎ আপনি অপারেশন করেছেন, পোল্ডার বানাইছেন, মাটি কেটেছেন, এ করতেছেন, তা করতেছেন, ক্যান্সার বানাইছেন, প্রতিশোধ আপনাকে নিতেই হবে। ইমরান এখানে বলিছে, কোনো বক্তা এখানে বলিছে, হয়তো আমরা আপনি বলিছেন যে আমরা হারাই যেতে পারি, আর আমি মাস্ট বি হারাবে আমরা অবশ্যই। কারণ এখানে দুর্যোগের লোক আছে। আমি বলতেছি বাংলাদেশ দুর্যোগের মাধ্যমে গঠিত হয়েছে। এপাশে আছে হিমালয়, ওপাশে বঙ্গোপসাগর, এই দুইয়ের দুর্যোগের মাধ্যমে আমাদের গঠন। দুর্যোগ শেষ করা এখান থেকে কোনোমেই সম্ভব না। তো সেই কারণে আমাদের যে অবস্থায় আমরা দুর্যোগ প্রশমিত করার জন্য চেষ্টা করেছি, এটা আমাদের জন্য ক্যান্সার হয়ে দাঁড়াইছে। আর ঠিক সেই অঞ্চল দিয়ে আপনি বাংলাদেশের যে পোল্ডার অথবা বাদ যে অঞ্চল দিয়ে প্রথমে দেওয়া হয়েছে সিলেট টু কলকাতা, সেই অঞ্চলে এটা তো শুধু তাই আপনি আমার এই জন্যই বলি যে আমার বক্তব্যের আগে আপনার শতকানিক প্রশ্ন লেখেন, ওই প্রশ্নগুলোর উত্তর আমি দেব না। আমি একটা খুব মানে প্রশ্নটা একটু কড়া প্রশ্ন। আপনি যেটা বললেন যে আমরা এই বাঁধটা তৈরি করে সর্বনাশটা করেছেন, তাই না? তো আপনি কি মনে করেন যে এই বাঁধ এখন মানে ভেঙে ফেলা হচ্ছে? অসম্ভব। অসম্ভব কেন? আমি দুর্যোগের কথা বলছিলাম, আপনি ভিন্ন কোনো আপনার প্রশ্নের উত্তর দিয়ে অসম্ভব কেন? কারণ এখন পোলারাইজেশনের বাড়ি কত রয়েছে। আমার বাড়ি ছিল উপরে, বাড়ি তখন লোক সংখ্যা ছিল 3 কোটি, এখন লোক সংখ্যা 18 কোটি। এই বাড়ি কত রয়েছে নিম্নভূমিতে, আপনি ছাড়িয়ে দেবেন ওটা, এখন ওই বাড়ি কত তলায় যাবে। শুধু তাই না, এখানে আর্থ সাবসিডেশন আছে, অর্থাৎ লুজ মাটি, নন কম্প্যাক্ট এরিয়া। সুতরাং এখানে বসে, উনি জানেন ভালো যে নন কম্প্যাক্ট এরিয়া কিনা। সেদিকে যশোর মিটিং এই কথা নিয়ে মিটিং এর পরে আলোচনা হয়েছিল। আর দুর্যোগের কথা, যে তাহলে তো দুর্যোগ থেকে এখানে প্রশমন করা যাবে না। দুর্যোগকে আমাদেরকে মানিয়ে নিতে হবে। আমাদের পূর্ববর্তীরা যেমন মানিয়ে নিয়েছিল, আমাদেরকে দুর্যোগ মানিয়ে নিয়ে সাবলীল। আপনি যে ভূমি গঠন যে প্রক্রিয়া, আপনার পাততলায় তো মাটি নেই, পাততলায় পানি থাকবে। আমার লেখা বইতে ওয়াটার ম্যানেজমেন্ট অফ সাউথ ওয়েস্ট রিজিয়ন বইতে আমি দেখাইছি সুন্দরবন হবে বাসভূমি, চট্টগ্রামের পাহাড়, জিয়াউর রহমান যে বাসভূমির কথা বলেছিল সেটা হবে। আর আমরা 5 কোটি লোক ক্ষতিগ্রস্ত। এবং বিশ্বে, আমি শেষ করতেছি, বিশ্ব সভ্যতার সবচাইতে বড় মাইগ্রেশন এই বাংলাদেশের থেকেই হবে। আমার কাছে বহু লোক প্রশ্ন করে যে কোথায় যাবেন তা জানি না, কারণ তখন আইছিল বিভিন্ন দেশে গেছিল, তখন রাষ্ট্র ছিল না, যাওয়া যেত। এখন তো ভারত আমার নেবে না, এখন বার্মা আমার নেবে না। সুতরাং কোথায় যাবে ওইটাই বলতে হবে। তবে 5 কোটি লোক এখান থেকে চলিয়ে যেতে হবে মাইগ্রেশনের জন্য, হতেই হবে। এই জন্যই আমি মনে করবো যে সরকারের যদি বোধোদয় না হয় তাহলে এটা হবে না। ডিজাস্টার আপনি ম্যানেজমেন্ট করবেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট করবেন কিভাবে?
আপনি ম্যানেজমেন্টের আওতায় 20% আনতেছেন, 80% দুর্যোগ থেকে যাচ্ছে, আগামী বছর আবার আসতেছে 100, তার 20 সংশোধন করতেছেন, 80 থেকে যাচ্ছে, দুর্যোগ তো থেকেই যাচ্ছে, আপনি ম্যানেজমেন্ট মনে করেন। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? আপনি কি সংশোধন করতে পারবেন দুর্যোগ? কখনোই না, কারণ বাংলাদেশ তো দুর্যোগের মাধ্যমে গঠিত, আমি আমার বাবা মা বাপের মাধ্যমে গঠিত, সেটাও একটা দুর্যোগ। সেই দুর্যোগকে আমি মা বাপকে অস্বীকার করতে পারিনি। আমার এই দুর্যোগকে যদি আমি অস্বীকার করি, আমার বাপকে অস্বীকার করা হবে। সুতরাং এই দুর্যোগের মাধ্যমে এই যে ভূমি গঠন হয়েছিল, একে মানিয়ে নিয়ে তার অর্থাৎ ন্যাচারাল সিস্টেম, এখানে নেচারকে মানিয়ে নিয়ে নেচারের সাথে কাজ করতে হবে। আপনি যত আর্টিফিশিয়াল করতে যাবেন, আপনি তত বেশি এখানে ধরা খাবেন। তো সেই জন্য আমি বলবো যে দুটো বিষয় এখানে পরীক্ষা করতে হবে। পোল্ডার হওয়ার পরে কি পরিমাণে ভ্যালোসিটি কমেছে, কারণ তখন 15 থেকে 20 কোটি ঘনমিটার পানি সঞ্চালন করেছে, এখন অন্তত 10 কোটি বা 15 কোটি কমে গেছে। তাহলে এই সেই পানি আবার সঞ্চালন করাতে হবে আপনাকে। তাহলে শিবসা, আপাঙ্গাশিয়া এবং আপনার যে আমাদের যে রূপসা নদী, পশুর নদী ভালো থাকবে। আর পশু, শিবসা, রূপসা এগুলো যদি ভালো না থাকে, আমরা কেউই ভালো থাকবো। আপাঙ্গাশিয়া যদি ভালো না থাকে, তাহলে একটা দেখতে হবে ভ্যালোসিটি কিভাবে পানি বাড়ানো যায়। উজান পানি আমি পাবো না, টানলেও পাবো না। আমি সব জমিনে 2 বার বেশি ফারাক খাই, একবার বর্ষাকালে, একবার হচ্ছে খরা মৌসুম, অর্থাৎ এপ্রিল মাসে যখন পানি দেয় না তখন কিছু। তাহলে দেখা যাচ্ছে যে পানি ওখান থেকে আমরা পাচ্ছি না, টানলেও পাবো না। সুতরাং আমার মতো করি আমার সংসার করতে হবে বাংলাদেশের এই দক্ষিণ পশ্চিম, বিশেষ করে পোল্ডার এলাকা। আর একটা বিষয় আছে, কি পরিমাণে পলি আসে, এটা মাপতে কিভাবে, যে কয়টা ওখানে এ পর্যন্ত টিআরএম হয়েছে তার অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি প্রতি বছর আমাদের ঘ্যাংরাই নদীতে 15 থেকে 18 কোটি ঘনমিটার, 18 লক্ষ ঘনমিটার পলি আসে। তাই 6 বছরে 696 এবং 4 বছরে 464, 4 বছর চলেছিল বাইনা, 464 65 লক্ষ ঘনমিটার পলি করেছে বাইনায়। এখানে 6 বছর 696 অর্থাৎ 93 লক্ষ ঘনমিটার আর্টিফিশিয়াল করেন। আর এ ব্যাপারে টিআরএম করতে গেলে কতগুলো এই 20 বছরের অভিজ্ঞতায় 20 বছর ধরে আমার এই কয়টা পয়েন্ট লেখা, মাত্র 20 বছরের পয়েন্ট, এই কয়টা পয়েন্ট আছে 20 বছরে লেখা, একদিনই লেখা। তার মানে করতে যাইয়ে বাস্তবায়ন করতে যাইয়ে কি কি ফেস করা হয়েছে, কি কি সমস্যার সম্মুখীন। যেহেতু এই 18 বছর ধরে আমি এই ফেডারেশনের সভাপতি আছি, মাঝে একবার 3 বছর ছিলাম না, তো সেই কারণে এই টিআরএম গুলো সব জায়গায় আমি ফেস করেছি। ইনি ছিলেন খুকসে করেছেন, এনারা দিয়ে খুকসি হয়েছে, কিন্তু পরবর্তীতে তিনি চলে গিয়েছেন। আমি মহিরুদ্দিন তো সেখানে আছি, আমাকে তো ফল ভোগ করতে। শুধু তাই না, হাসির রসের গল্প, ওনার সাথে মিটিং করতে গেলাম, আমার দাবড়ালে সেদিনকে কষ্ট খুকসের মিলাররা ভালো আছে। আমি বললাম তাহলে তুমি তো আমার দাবড়াই দিয়ে সেদিন, বলে হ্যাঁ দাবড়াই, আমি কেন পান খাও, পান সিগারেট খাও, তো ঠিক আছে। আমার মনে হয় অনেক খাও গল্প আমি করে ফেলেছি অভিজ্ঞতা। তো সেই জন্য আমি দুটো জরিপের কথা বলেছি। ভ্যালোসিটি কত ছিল বিফোর পদ্মা, অর্থাৎ ইম্ব্যাঙ্কমেন্ট, আফটার ইম্ব্যাঙ্কমেন্ট কাছাকাছি আনতে, আর কি পরিমাণে পলি আসে, উক্ত পলি কতটা বেসিন লাগে, এই যদি না করতে পারেন হবে না। আমি মানুষ হলাম, আমার বয়স 1.5 মণ, আমি ওজন 1.5 মণ, এক কাপ চা ভাত খালি আমার কোনো কাজ হবে না। সেই জন্য এই বৃহৎ যে জিওগ্রাফি, এই জিওগ্রাফিকে ঠেকাতে হলে চা জ্বালা। আমাদের সরকার যে সরকারই আসুক না কেন, সত্যি কথা বলতে গেলে তারা থাকে চেয়ারনি, এই জিওগ্রাফি এবং হাইড্রোলজিক্যাল বিষয় তারা ভাবে না। আর যারা হাইড্রোলজি জিওলজি নিয়ে ভাবে তারা করে চাকরি, এটা হচ্ছে সমস্যা। সর্বশেষ আমাদের দুটো পয়েন্ট বলেন। আপনি বলেন আমাদের স্থায়ী সমাধানের দুটো পয়েন্ট এই মুহূর্তেও করণীয় কি, এই মুহূর্তে করণীয় কালকে রাসেলের রাতে ফোনে বলেছি। আমি আর পার্মানেন্ট সলিউশন হচ্ছে না ভাই, আমাকে আবার একটু সময়, অলরেডি 1টা বেজে গেছে, আমাদের তো অন্য কাজ হচ্ছে। সকলকে অনেক ধন্যবাদ। আমি হয়তো অনেক কথা বলেছি, তার জন্য দুঃখিত। উনি আসলে আশুকরণীয় বলেননি, কারণ ওনার ভাষ্য মতো ওনার শিষ্য সেগুলো বলে গেছে। উনি দীর্ঘমেয়াদী কথা বলেছেন যে গোটা এলাকাটাকে মাথায় রেখে এটার পানির প্রবাহ আর পলির প্রবাহটা বিবেচনা করে পানির প্রবাহ কতটা কম আছে সেটা বাড়ানো যায় কিনা দেখতে হবে। আর পলির প্রবাহ সেটা আবার নিজেই উত্তর দিয়েছেন যে যেহেতু উজানে তেমন কিছু হবে না, কাজে পানির প্রবাহ খুব বেশি বাড়ানোর সুযোগ নেই। পলির প্রবাহ কতটা বেড়েছে সেটা বুঝে এই পলি কোথায় কোথায় ডিপোজিট করা যায় সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। যতটুকু আমি
পানির প্রবাহ বিফোর অফ দা ফোল্ডার, এখানে যে 14 লক্ষ একর জমিতে দুইবার জোয়ার ভাটা করতে, ওর একটা ভ্যালুসিটি আছে, ওর একটা পানির পরিমাণ না, ও যাবে এবং আসবে, ওর একটা পরিমাণ। তো ওই কি পরিমাণে পানি আমি ফোল্ডার করে কমাইছি, কিভাবে আর একটু যোগ করা যায়, সব যোগ করা যাবে কি না। যোগ করবে? ওই পানির প্রবাহ কিভাবে আরো বেশি যোগ করা যায়, কেমন করে বাড়াবে পানির প্রবাহ? যেমন আরো বেশি টিআরএম করলে পানির প্রবাহ বেশি বাড়বে। পানিতে পাবে কোথায়? পানি আসবে সমুদ্রের পানি, আমি তো সমুদ্রের তলদেশে, আপা আমি তো তো সমুদ্রের আপনি তলে। আপনি লোনার পানি এনে টিআরএম কথা বলছেন, এই লোনার প্রবাহ পানি। ঘটাতে পারে। আচ্ছা, সেটা হচ্ছে আপনার বক্তব্য। এমন না যে আপনার বক্তব্যের সাথে সকলেই একমত হবে, এমনও না যে আপনার বক্তব্যের কোনো পরিবেশগত প্রভাব নিরূপণ হয়েছে বা সামাজিক প্রভাব নিরূপণ হয়েছে, বাট এইটা একটা প্রস্তাবনা, তাই তো? আর আশুর ব্যাপারে ও যা বলেছে সেটাই হ্যাঁ, ওটা ঠিক আছে। এবার পরের জনকে একটু বলেন, একটু সংক্ষেপে অনুগ্রহ করে সংক্ষেপে- বলেন। মানে আপনারা